প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশের পর বিমান বিধ্বস্ত হল রাশিয়ায়, নিহত 49 যাত্রী সবাই। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, আইন ভেঙে শত শত মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। থাইল্যান্ডে রকেট হামলা চালালো কম্বোডিয়া, নিহত 12। অন্যদিকে কম্বোডিয়ার হামলার পর সব স্কুল বন্ধ ঘোষণা করল থাইল্যান্ড। থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি। 93 বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যে শুল্ক আরোপ করার পরিকল্পনা ইইউর। আর ভারত থেকে নিয়োগ নয়, নিজেদের দেশে নজর দিন, গুগল মাইক্রোসফটকে কড়া নির্দেশ ট্রাম্পের। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর। ইসরায়েলি সংসদে পশ্চিম তীর ও মসজিদে আকসা দখল অনুমোদন, কার্যত অধিগ্রহণের সিদ্ধান্ত গৃহীত। শেখ রেহানার স্বামী ও ছেলে 354 শতক জমি জব্দের আদেশ। অন্যদিকে ভুয়া কোম্পানি নামে ঋণ এবার দুদকের মামলার আসামি জাবেদ দম্পতি সহ 31 জন। সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে 49 জন আরোহী নিয়ে একটি আন-24 মডেলের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটি চীনা সীমান্ত ঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের কাছে পৌঁছানোর আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে আরোহী সংখ্যা প্রায় 40 থেকে 49 জনের মধ্যে, যাদের মধ্যে 5 শিশু ও 6 জন ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি বা যোগাযোগ ব্যবস্থার সমস্যা দায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বহিষ্কৃতদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে দাবি করছে ভারত, যদিও অনেকে সীমান্তবর্তী ভারতের বিভিন্ন রাজ্যের নাগরিক। নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থাটি গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, 2025 সালের মে থেকে বিজেপির নেতৃত্বাধীন সরকার এই অভিযান জোরদার করে, যাতে বৈধ কাগজপত্র ছাড়া কেউ ভারতে প্রবেশ না করতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ ভারত সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া এমন বহিষ্কার বন্ধের আহ্বান জানিয়েছে এবং প্রত্যেকের জন্য পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষে এক সেনা সদস্য সহ 12 জন নিহত ও 14 বেসামরিক আহত হয়েছেন বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। থাইল্যান্ডের শ্রী সাকেত প্রদেশে 15 বছর বয়সী এক কিশোর সহ 8 জন, সুরিন প্রদেশে 8 বছর বয়সী এক বালক সহ 2 জন এবং উবোন রচাথানি প্রদেশে 1 জন নিহত হন। আহতদের মধ্যে রয়েছে 5 বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার সকালে থাই সীমান্তের প্রাসাদ তা মুয়েন ও প্রাসাদ তা কাইওয়ানে সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে থাইল্যান্ডের সুরিন প্রদেশের ফানুম ডং রাগ বিভাগের সব স্কুল বন্ধ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নারুমন পিনোসিনাওয়াত। সীমান্ত সংকটের সমাধান এখন যুদ্ধ ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন। ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় পণ্যের উপর 30% শুল্ক আরোপের হুমকির জবাবে 93 বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় কমিশন। এই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং 7 আগস্ট থেকে কার্যকর হতে পারে। কমিশন জানিয়েছে, 21 বিলিয়ন ও 72 বিলিয়ন ইউরোর দুটি শুল্ক তালিকা অনুমোদনের জন্য ইইউ সদস্যদের কাছে পাঠানো হয়েছে। এদিকে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বার্লিনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্ট।
ভারত থেকে প্রযুক্তি কর্মী নিয়োগ ও বিদেশে কারখানা স্থাপন বন্ধ করে দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে এক এআই সম্মেলনে তিনি বলেন, গুগল ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর উচিত মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দেওয়া। ট্রাম্প অভিযোগ করেন, প্রযুক্তি শিল্পের বিস্ময়ের মানসিকতা মার্কিন নিয়োগ বাজারে চাপ সৃষ্টি করছে এবং অনেক আমেরিকান উপেক্ষিত বোধ করছেন। তিনি বলেন, এসব সংস্থা চীনে কারখানা তৈরি করছে, ভারত থেকে কর্মী নিচ্ছে এবং আয়ারল্যান্ডে মুনাফা সঞ্চয় করছে, অথচ দেশীয় নাগরিকদের বরখাস্ত করছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত 4টি সংশোধিত আইনের খসড়া অনুমোদন করেছে। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে 1 জুলাই মন্ত্রণালয়ে খসড়াগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এখন তা গেজেট আকারে প্রকাশ করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থী হবেন নির্দলীয়, অর্থাৎ স্বতন্ত্র। সরকারি চাকরি আইন 2018 এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে, যা সরকারি চাকরির অধ্যাদেশ 2025 নামে অভিহিত হবে। বুধবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে এটি জারি করা হয়। নতুন সংশোধনী অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি আন্দোলনে অংশ নেন বা অন্য কর্মচারীর কাজে বাধা দেন, তাহলে তাকে বাধ্যতামূলক অবসর কিংবা চাকরি থেকে বরখাস্ত করা হবে। ইসরায়েলি সংসদ নেসেটে 71 জন এমপির ভোটে অধিকৃত পশ্চিম তীর ও মসজিদে আকসা কার্যত দখলের পক্ষে আইন পাশ হয়েছে। এই সিদ্ধান্ত ডি ফ্যাক্টো অ্যানেক্সেশন হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ আইনত নয়, কিন্তু বাস্তবে ইসরায়েল এখন অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেবে এবং তা নিজেদের আইনে বৈধ বলে গণ্য হবে। পশ্চিম তীরে রয়েছে পবিত্র শহর বাইতুল মাকদিস ও মুসলমানদের প্রথম ক্যাবলা মসজিদে আকসা। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি অবৈধ হলেও ইসরায়েলের ডানপন্থী সরকারের চাপে আইনিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শেখ রেহেনার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ও সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা 354 শতক জমির জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন কালী। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। জমির বাজার মূল্য প্রায় 1,95,00,000 টাকা। দুদকের পক্ষ থেকে উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান রয়েছে। এদিকে ভুয়া কোম্পানি নামে ঋণ আদায়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা সহ 32 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, সাইফুজ্জামান চৌধুরী মালিকানাধীন আরামিড গ্রুপভুক্ত একটি প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে ভীষণ ট্রেডিং নামে কাগজে প্রতিষ্ঠান তৈরি করা হয়। এরপর কোনো যাচাই বাছাই ছাড়াই ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখা থেকে 25 কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। ব্যাংকের কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে হিসেব খুলে ঋণের সুপারিশ করেন, যদিও এতে 17টি নেতিবাচক পর্যবেক্ষণ ছিল। তারপরও ইউসিবির 448তম পরিচালনা পর্ষদ সভায় ঋণটি অনুমোদন দেওয়া হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। বুধবার এক আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি এই নির্দেশনা দেন। রাষ্ট্রীয় কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনের প্রচারিত ভিডিওতে দেখা যায় সৈন্যরা সাগরের দিকে গোলাবর্ষণ করছেন আর কিম দূরবীন দিয়ে তা পর্যবেক্ষণ করছেন। তার পাশে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। কেসিএনএ জানায়, কিম বলেন, সৈন্যদের এমন প্রস্তুতি থাকতে হবে যাতে তারা প্রতিটি যুদ্ধে শত্রুদের ধ্বংস করতে সক্ষম হয়। তবে মহড়ার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.